নমস্কার, একটু ভাবুন অনুষ্ঠানে স্বাগত। আগের ভিডিওতে সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে আমি কিছু মৌলিক কথা বা প্রশ্ন নিয়ে আলোচনা করব সামগ্রিক সরকারি কর্মচারীর বেতন এবং ভাতা নিয়ে। আমি মূলত সরকারি কর্মচারী বলতে যেহেতু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটোকেই, কেন্দ্রীয় সরকার হচ্ছে একটা সামগ্রিক দেশের চিত্র। সব রাজ্যেই কেন্দ্র সরকারের কর্মচারী আছে, আর বিভিন্ন রাজ্যের কর্মচারী। তো এখানে রাজ্যের সঙ্গে কেন্দ্র ওই ডিএতে কিছু তফাৎ, আর সামান্য এদিক ওদিক কিছু ভাতার তফাৎ আছে, কিন্তু সরকারি কর্মচারী হিসেবে দুজনকেই গণ্য করা হয়, দুই শ্রেণীকেই। প্রথমেই যে আমি কথাটি বলবো যে সরকার বা কেন্দ্রীয় সরকারি ধরুন, তো সরকারি কর্মচারী নিয়োগ করে কেন? সবই তার শ্রম দরকার, তার শাসন কার্য পরিচালনা করবার জন্য তাদের নিয়োগ করা খুব স্বাভাবিক। অর্থাৎ তার সেই শ্রমের দরকার, তাই তো? লজিক্যালি যুক্তি দিয়ে বললে ঠিক যেমন ধরুন কিছু দ্রব্য প্রয়োজন হয়, যেমন সরকারি যেমন কাজ বিভিন্ন রকম তিনি দ্রব্য সামগ্রী ক্রয় করে, আর শ্রম অর্থাৎ সরকারি কর্মচারী মানে তারা শ্রম দেন, তার বিনিময়ে সরকার তাদের পারিশ্রমিক দেয়, এই তো? তাহলে ঠিক আছে, ওটাও ক্রয় করেন, এটাও সেরকমই শ্রমের বাজার থেকে শ্রম ক্রয় করেন। এখানে আমি যে প্রশ্নটি করছি, এটা কিন্তু আমি প্রথমেই বলছি, এটা একটি মৌলিক একটি কথা বা প্রশ্ন। আমি খুব অনেককেই যারা শুনছেন বা যারা সামাজিক কাজকর্মে বিভিন্নভাবে লিপ্ত আছেন তাদেরকেও বলছি একটু মৌলিকভাবে চিন্তা করতে। তো ধরুন কোনো দ্রব্য ধরুন কোনো যদি বেশি দামে, অনেক সময় দেখবেন যে সরকারে থাকে, হয় না, টেন্ডার দিয়ে তো বিভিন্ন কেনা হয় দ্রব্য কেনা হলো, প্রায় অভিযোগ এই বাজারে এইরকম দাম, এটা এত বেশি দামে কেন সরকার কিনেছে, চলতেই থাকে, খুব স্বাভাবিক। এ তো সেই স্বাধীনতার পর থেকে যদি আপনারা একটু ইতিহাস ঘাঁটেন দেখতে পাবেন। এখন স্বাভাবিকভাবে এখন এর প্রবণতা আরও বেড়েছে, কারণ বুঝতেই তো পারছেন যখন সেই সময় রাজনীতিতে যারা ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন, তাদের মধ্যে কিছুটা হলো সততার একটা ব্যাপার ছিল। তো স্বাভাবিকভাবে কেন স্বাধীনতা সংগ্রামী করে তারা এসেছিলেন, তো সেগুলো তো আস্তে আস্তে সব বিলীন হয়ে যাচ্ছে। ফলে এখন তো কোনো দল করা বা রাজনীতি করা মানে একটা পেশা। তো যাই হোক, তো এখন তো এই দুর্নীতি এই নিয়ে প্রায় সে রাজ্য কেন্দ্র সব জায়গায় দেখবেন একই আলোচনা। এবার আমার যে প্রশ্নটি, তো সেই একই কারণে তাহলে বাজার থেকে সে শ্রম কিনছে সরকার। তাহলে আমার কথা হচ্ছে, ধরুন যে শ্রম কিনছে, ঠিক কথা, পরিচালনার জন্য শ্রম তো লাগবেই, সরকারকে শাসন কার্য পরিচালনা করতে হয়। তাহলে ধরুন বাজারে যে শ্রমের দাম, বাজারে যেমন প্রত্যেকের মার্কেট রেট আছে, তাহলে তার থেকে সরকার অনেক বেশি দামে সেই শ্রমটা কিনছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে এই বেশি দামে যে শ্রমটা কিনছে কেন কিনছে, এবং এটা কার টাকায় কেনা হচ্ছে? এই প্রশ্নটা কি এসে যায় না? জানি এই প্রশ্ন কিন্তু কোনো লেখা বা কোনো আলোচনায় কিন্তু সেভাবে আমি অন্তত দেখিনি, বা কোনো আলোচনা তো টিভিতে হয়ই না, কোনো আর্টিকেল। আমি প্রচুর চেষ্টা করি এসব বিষয়ে পড়া, আমার এগুলোতেই আগ্রহ বেশি। সাহিত্য, সত্যি কথা বলতে কি আমি সাহিত্য একটু কম বুঝি, সত্যিই কম বুঝি, মানে এ নিয়ে আমার কোনো অসুবিধা নেই স্বীকার করতে এটা। কেউ যদি এই বিষয়ে কোনো লেখা পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমার এগুলোতে খুব আগ্রহ আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে শ্রমের যে বাজার, ধরুন একটা খুব সহজ উদাহরণ, ধরুন কেন্দ্রীয় সরকারে, যেহেতু সারা ভারতবর্ষেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছেন, ধরুন এটা খুব সাধারণ দিই, ধরুন পিয়ন দিই, সাধারণ চাকরি। ধরুন একটা পিয়ন, ধরুন যে কোনো সরকারি পারবে, তা এমনি যে কোনো শহরে ঢুকলে মোটামুটি 20,000-এর কাছাকাছি, মানে ওই যদি শহরে যদি ভাতাগুলো বড় শহরে থাকলে ভাতা, আর অন্য জায়গায় থাকলে একটু কয়েক হাজার কম, 13, 14, 15 যাই হোক। তাহলে ঠিক আছে, এখন উনি ফাইল নেওয়া আসা, কোনো অফিসারের ঘরে বসে থাকলে তুলে বসে থাকে, তারপরে কেউ এলে ঘন্টা বাজালে ওই ফাইল নিয়ে আসা, যাওয়া এখান থেকে ইত্যাদি, এরকম হয় পিউনের কাজ, এটা এগুলো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তো ঠিক এই কাজই ধরুন যদি প্রাইভেট কোনো ফার্মে যায়, কত টাকা দেবে? অর্ধেক। এটা মানে যাদের অভিজ্ঞতা আছে খুব ভালোভাবেই তারা, ঠিক সেরকমই ধরুন একটু যারা ক্লারিক্যাল বা করণিকের কাজ করেন, একই, মানে আমি বলছি সাধারণভাবে, আমি ব্যতিক্রমী কোনো আলোচনা হয় না, তো সাধারণভাবে এটা হচ্ছে চিত্র। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, ধরুন প্রায়, এবং এর সাথে আরও ব্যাপার, ধরুন এই যে ডিএ,
বেড়ে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি ঘটলে সঙ্গে সঙ্গে ডিএটা বাড়ে। আর ধরুন এর সঙ্গে আরেকটা ব্যাপার, ধরুন আপনি একই কাজ করে যাচ্ছেন, কোনো প্রমোশন হলো না, ধরুন পিওনে কেউ প্রমোশনই হলো না, কিন্তু প্রতি বছর তার কিন্তু ইনক্রিমেন্ট বাড়তে যাবে সে। আচ্ছা, এবারে আমারও কতগুলো এগুলো একটা প্রশ্ন, ধরুন যে পিওনের কাজ করে তার কি দক্ষতা বছরে কি বৃদ্ধি পাবে বলুন? ধরুন এই ফাইলটা এক টেবিল নিয়ে ওই টেবিলে দিয়ে যায়, তো সে অভিজ্ঞ হলে কি এই ফাইল থেকে ওই ফাইলে ওই টেবিল থেকে নিয়ে যাওয়ার জন্য কি তার দক্ষতা কি বৃদ্ধি পায়? দেখ, এই প্রশ্নগুলো আমি করছি আপনাদের যারা চিন্তাশীল মানুষ তাদেরকে ভাবার জন্য। এবার অনেকে এটা খুব স্বাভাবিক, কিছু মানুষ বলবেন আমি জানি, না সরকার তোর দায়িত্ব, সরকারি কর্মচারী, হ্যাঁ তাদের তো খুব স্বাভাবিকভাবে একটু দেখা উচিত, খুব ঠিক কথা, তাদের স্বাস্থ্যের কথা ভাবা উচিত, চিকিৎসার কথা, সব ব্যবস্থাই সরকারিতে মোটামুটি আছে। বেসরকারি প্রতিষ্ঠান, খুব বড় প্রতিষ্ঠান হলে অবশ্যই আছে, কিন্তু সাধারণ দেখুন বড় প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা করছি না, কারণ কত সংখ্যক লোক বড় বড় কোম্পানিতে কাজ করে আপনি বলুন? জনসংখ্যার সব মিলে সরকারি বেসরকারি বড় মিলে 7 থেকে 8%ও না। আপনি তথ্য জেনে নেবেন যদি কারোর আগ্রহ থাকে ব্যাপারে। 10% যদি হন আরেকটু মাঝারিটা, 10-12% হচ্ছে মোটামুটি বলতে পারেন যে একটা সুরক্ষিত কিছু পায়, তার স্বাস্থ্য কিছু হলে তার বিমা ইত্যাদি যাই যেগুলো পাওয়ার। এবার আমার প্রশ্নটা হচ্ছে প্রায় 90% যারা শ্রমিক বা বিভিন্ন ছোট বা নিজের পেশায় যুক্ত ছোটোখাটো এইসব করে, তো তারা তো এগুলো সুযোগগুলো পান না। তাহলে এবার আমার প্রশ্নটা এইখানটায়, আমি আবারও বলছি, আমার একটা মৌলিক প্রশ্ন, যে সরকার তাহলে ধরুন এই যে বেশি দামে কিনছে, তাহলে সেটা কি ঠিক? কোনো দ্রব্য যদি বাজারে যে দাম থাকে, সেটা যদি সে সরকারে যখন বেশি দামে কিনে থাকে, হইচই আলোচনা হয় কেন সরকারের মুখ নয়, জনগণের টাকা ইত্যাদি টাকা, তো এটাও তো ঠিক। তাই সরকারি কতজনকে, সামান্য একটা অংশকে তাহলে সেই সুবিধে পাচ্ছে। তো এবার আবারও সে আগেও এই প্রশ্নটা করেছি যে কোনো সরকার, আমি আবার বলছি, কোনো দলের কথা রঙের কথা আমি বলছি না, বলিও না, যে দলই যে রঙের সরকারি যখন কোনো নির্বাচিত যখন হন, সরকারে যখন আসীন হন, যে দলই হোক না কেন, সে কিন্তু সারা সমস্ত জনগণের সরকার, কোনো সেই দলের বা নির্দিষ্ট গোষ্ঠীর সরকার নয়। এটা সবাই জানি, সবাই বলে। তাহলে এই সুবিধাটা তো কেবলমাত্র খুব অল্প সংখ্যক মানুষ পাচ্ছে। তাহলে নির্বাচিত যে দলই নির্বাচিত হয়, তাহলে কি শুধু ওই সামান্য অংশের মানুষের ভোটে নির্বাচিত হয়? এই প্রশ্নটা আমি করছি, এই প্রশ্নটা ভাবতে বলছি। যদি তা না হয়, তাহলে সরকার যখন ওই বিশাল অংশকে বিশেষ কিছু করতে পারছে না, ইদানিং এখন ওই অনেক চাপে পড়ে, যেহেতু এই দল ওই আছে, কিছু ভাতা আর কি, ওটা প্রকৃতপক্ষে এক ধরনের উচ্ছিষ্ট। কারণ এটা শুনতে খারাপ লাগলেও বাস্তব, তথ্য দিয়ে বলে দেয়, যখন যেখানে নেতারা একটু, নেতা এখন তো উপনেতা হাফ নেতা বলা যায়, তারা যেভাবে ফুর্তি করেন, যে জীবনযাপন করেন, তাদের তুলনায় এই যে মানুষকে যে একটু ভাতা দিয়ে ভোট টানা যে রাজনীতি, কেউ দলবাজি বলুন, রাজনীতি ভালো শব্দ আমি খুব একটা এগুলো ব্যবহার করতেই আমার খারাপ লাগে। রাজনীতি, রাজধর্ম শব্দগুলো মহৎ, যাই হোক, চলতি কথায় রাজনীতি। তো তাহলে এদেরকে ওইটা উচ্ছিষ্ট ছাড়া আমি কি বলতে পারি? তো এই প্রশ্নগুলি আমি আবারও বলছি, এগুলি কতগুলি মৌলিক প্রশ্ন। এই প্রশ্নগুলি কিন্তু আমি কোনো জায়গায় কোনো আলোচনাতে শুনিনি। অনেক প্রবন্ধ বেরোয়, কাগজে যে আর্টিকেল বেরোয়, বিভিন্ন যে ন্যাশনাল পেপারগুলো, সেগুলোও আমি পড়ি, নিয়মিত পড়ি, কারণ ওগুলো আমার আগ্রহ আছে বলেছি। এই ধরনের প্রবন্ধ লেখা, কোনো আর্থসামাজিক ব্যাপার নিয়ে কিছু লিখলে, এই প্রশ্নগুলি আমি কিন্তু আপনাদেরকে করতে বলছি। এবং বিশেষ করে সাধারণ মানুষ যারা এই আমার ভিডিওগুলো শোনেন, কিছু মানুষই অল্প সংখ্যকই শোনেন, তারা যারা শুনছেন তাদেরকেও আমি কিন্তু এটা ভাবতে বলছি। এবং লড়াইটা কিন্তু তাদেরকেই মূলত করতে হবে, পাশে বিশেষ কেউ থাকবে না। কারণ থাকবে খুব সামান্য যারা জনদরদী মানুষ হয়তো আছেন, তারা থাকবে। কারণ এই অল্প সংখ্যক মানুষকে বিশেষভাবে সুবিধে দেওয়া, এটা সামাজিক ন্যায় বিচারের দিক থেকে কতখানি যুক্তিসঙ্গত, আমি আবারও বলছি। এই প্রশ্নটা আমি বিশেষ করে যারা সমাজ নিয়ে ভাবেন, যারা যুক্তিবাদী সংগঠন করেন, অনেকে মানবতাবাদী সংগঠন করেন, এটাও একটা প্রশ্ন আসে
যে একটা সরকার, যে সরকার ধরুন একটা মুষ্টিমেয় অংশকে তাদের সমস্ত সুযোগ সুবিধে অজস্র, আমি এই নিয়ে আলোচনা করছি, অনেকে জানেনই না যারা সরকারি ক্ষেত্রে কাজ করে না কত রকম সুযোগ সুবিধে পাওয়া যায়। আমি কিছু কিছু এগুলো বলার পরে একটা ছোট্ট পুস্তিকাও লিখেছিলাম, অনেকেই পড়েছেন। সেগুলো পড়ার পরে অনেকেই বলেছেন এগুলো সত্যি তো আমরা এইগুলো তো অত জানতাম না। তা আমি বলেছি জানার জন্যেই আমার এই ভিডিও করা, জানাবার জন্যে, যাতে মানুষ জানতে পারে এবং জেনে সেগুলো নিয়ে যাতে ভাবে, সেই জন্যেই আমার ভিডিওগুলি করা। তাই আপনাদের বলছি আপনারা ভাববেন এবং মানুষকে ভাবতে বলবেন। যে কোনো ধরুন যে কোনো দলের যখন প্রতিনিধি আসবেন, সামনে নির্বাচন আসছে, অনেক প্রচার হবে, অনেক রঙের দল আসবে, করবেন যারা সাধারণ মানুষ, যারা কোনো সুবিধা পান না। হ্যাঁ, বলতে পারেন যারা হয়তো সরকারি অসুবিধা পায়, আমি আপনাকে বলছি এই এত কিছু বলার পর নিজের দিকের কথাটাও বলা উচিত। আমি জানি, আমি এর আগেও বলেছি আমার একটা সরকারি খাতায় নাম আছে, মানে সরকারি খাতায় নাম থাকা একজন মানুষ, বেশ আমি পরিষ্কার বলেছি আমি অনেক সুবিধাভোগী শ্রেণী। আমি এখানে একটি খুব খোলাভাবে শেষে বলে যেতে চাই, ধরুন আমি যে শ্রমটা দিয়ে এসেছি সেটা যদি সত্যি কথা বলতে যদি আমি কোনো বেসরকারি ক্ষেত্রে দিতে যেতাম, ওই শ্রমটা আমি যে সরকার হয়তো, আমি বলছি আমি খুব সাধারণ, আমি দক্ষ কোনো মতেই দাবি করছি না, আমি সাধারণ একজন কর্মচারী হিসেবেই কাজ করেছি, খুব দক্ষ হিসেবে আমি নিজেকে দাবি করছি না। সেই শ্রমটি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে দিতে গেলে সিকিভাগ পয়সাও আমি পেতাম না। এটা বাস্তব, এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধে নেই। আমি বাস্তব তথ্যগুলি জানাবার জন্য, বাস্তবভাবে চিন্তা করার জন্য সবাইকে আমি আবার অনুরোধ করছি, বিশেষ করে যারা মেহনতি মানুষ, যারা সংগ্রামী মানুষ, যারা দিনে 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদেরকে আমি শেষবারের জন্যে আমি আরেকবার ভাবতে বলছি গভীরভাবে। এবং আপনারা যখন নির্বাচন আসে নেতাদের দেখা পান ঘন ঘন, তার আগে হয়তো পান, অত পান না, তাই তাদেরকে এই প্রশ্নগুলি করবেন, যে রঙই হোক, কোনো রঙের দিকে তাকিয়ে নয়। যাই হোক, নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।